যেদিন ইরাজের কাছে হেলাল সাহেবের অসহায় কল এলো, মেঘালয়কে পাওয়া যাচ্ছে না, সেদিন ইরাজ মেঘালয়কে চিরতরে ত্যাগ করেছিল। তবে তার ত্যাগও বড় রহস্যময়। যাকে সে ঘৃণার সাথে ত্যাগ করলো চিরতরে, কাটিয়ে ফেললো নাকি সব মায়া, তার জন্য ছুটতে তার এক মুহূর্ত ভাবতে হয়নি। শোনা মাত্র সে যশোর থেকে চট্টগ্রাম পাড়ি দিয়েছে। হুঁশে ছিল না এই খবর শোনার পর ইরাজ। ওই তাবের খারাপ কিছু করে না বসে মেঘালয়কে নিয়ে, এই ভাবনাতে উন্মাদের মতো ছুটেছে সে সেদিন তার ত্যাগকৃত মেঘের রক্ষার্থে। এই তার ত্যাগ, এই তার ঘৃণা। দিনের পর দিন ইরাজ নিজেকে ধ্বংস করেছে, পুড়েছে, আঘাতে জর্জরিত হয়ে ডুবে থেকেছে রাত ভর নেশায়। সকালে সূর্য উঠলে দিনের আলোয় আবারও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে নিজের বেপরোয়া রূপে। তার রূপান্তর বড় ও জটিল, যার সত্যতা আবিষ্কার করা যায়নি কোনোদিনও। এই সবটাই মেঘালয়ার কাছে অজানা ইতিহাসের পাতায় রচিত সত্য, যা তার বোকা মস্তিষ্ক কোনোদিনও আবিষ্কার করতে সক্ষম হয়নি। হয়েছে কি হয়নি কে জানে, হলেও হয়তো ইরাজ তা স্থায়ী হতে দেয়নি, কারণ তার আচরণ তো সেই বেপরোয়াই রয়ে গেছিল। কখনো কখনো যদি ইরাজের প্রতি খানিকটা মনোযোগ এসেছে মেঘালয়, তো পরক্ষণেই ইরাজের তেরামির নিচে চাপা পড়েছে সেই মনোযোগটুকু। এত সবের পরেও ইরাজ বারবার চেয়েছে মেঘালয়কে এই সব থেকে বের করে আনতে, কিন্তু ওই যে অধিকার হারানোর যন্ত্রণা, যেখানে তাকে আগলে রাখার অধিকার বোধটুকু মেঘালয় নিজে কেড়ে নিয়েছে, সেখানে কোন মুখে এসে গিয়ে আবারও দাঁড়াবে মেঘালয়ের সম্মুখে? তাছাড়া ইরাজ কখনো ভাবনাই আনতে পারেনি মেঘালয়ের পালানোর মতো এমন জঘন্য পদক্ষেপ নিয়ে নেবে। সে নিজেকে বারবার প্রস্তুত করতো মেঘালয়কে গিয়ে তাবেরের ব্যাপারে বলার, কিন্তু সামনে এসে দেয়ালের মতো দাঁড়িয়ে যেত মেঘালয়ের বলা সেই অবজ্ঞাসূচক কথাগুলো, আর বাজিতে জিতে যাওয়ার বিশ্রী হাসিতে মগ্ন তাবিরের মুখটা। ইরাজের বিশ্বাস আর ভরসা যেখানে মেঘালয় পায়ে পিষে সামনে এগিয়ে চলেছে, সেখানে ইরাজ কি করে মেঘালয়ের সম্মুখীন হতে পারে আবারও? তবু যদি ইরাজের আন্দাজ থাকতো তাবিরের পরিকল্পনা এত জঘন্য পর্যায়ে নেমে গিয়েছে, সেই সব সংকোচ কাটিয়ে তার মেয়েকে বাঁচিয়ে নিত। যেখানে তাবির শর্তে জিতে গিয়েছে, ইরাজ ভেবেছিল এখানেই শেষ, হয়তো সে নিজেই এবার খেলা শেষ করবে, কিন্তু তাবির এখানেই থামেনি। তাবিরকে শাসাতে আবারও সে গোপনে গিয়েছিল তাবিরের কাছে। তাবিরের কাছে শুনে এসেছে মেঘালয় নাকি পাগল তার জন্য, তাকে ছাড়া কিছুই বোঝে না, তার প্রেমে পাগল হয়ে গিয়েছে। এরপর আর কি বলা থাকে? একথা বিশ্বাস করার ভিত্তিটুকু মেঘালয়ে দিয়েছিল ইরাজকে। যেদিন সে ইরাজকে তার পিছু করতে নিষেধ করেছে, ইরাজ এই সময় পাগলের মতো উঠেছিল পুরো। তার নিজের ভালোবাসায় অন্যের অধিকার, তার কোনো ভূমিকা নেই তার মেঘের জীবনে। যে মেঘকে সে নিজের সবটুকু মনোযোগ আবদ্ধ করে রেখেছিল এতকাল, সেই মেঘ তাকে নিজের আশেপাশে ঠাঁইও দিতে নারাজ। ইরাজ কেঁদেছে অপমানে, দুঃখে, মন ভাঙার যন্ত্রণায়, অধিকার হারানোর ব্যর্থতায়, আর আত্মমর্যাদা বোধ লাগা তীব্র আঘাতে। সবশেষে মেঘকে ভুলতেছে ভুলতে না পারার অপারগতায়। সেদিন ইরাজকে শান্ত করার শক্তি অতিমাত্রার তীব্র অ্যালকোহলেরও ছিল না। সবশেষে সে ত্যাগ করেছিল তার মেঘকে। সে কেমন ত্যাগ, তার বর্ণনা নেই, নেই কোনো স্বরূপ। এসব মেঘালয় কোনোদিনও জানতে পারবে না, ইরাজ জানতে দেবে না। সে নিজেকে লুকিয়ে চলে, সে নিজের দুর্বলতাগুলোকে খুব সন্তর্পণে দাফন করেছে তার বেপরোয়া চলনের চাদরের তলে। ভাবনাগুলো মেঘালয়কে এই ধরনের পৌঁছাতে সাহায্য করলো। আজ দুপুরে আব্বু বলেছিল সে ভুলের চেয়ে বোকামি বেশি করেছে। অতীতের এই বিশ্লেষণে মেঘালয়ও যেন তাই খুঁজে পেল। আব্বু তাকে ভাবতে বলেছিল বোকামিগুলো, মেঘালয়ের মনে হলো এগুলোই তার বোকামি। সে ইরাজকে দূরে সরিয়েছে যেখানে, তার ধ্বংসের শুরু ঠিক সেখানেই থেকে। এতদিনে এভাবে ভাবার মতো মন মানসিকতা কাজ করেনি তার মাঝে। আজ ভেবে সবকিছু এলোমেলো লাগে বড্ড। ভাবনায় মুশকুল মেঘালয় সম্বিত ফিরে পেল ভারী গলার আওয়াজে। রুমে যা। ইরাজের আচমকা উপস্থিতিতে মেঘালয় একটু চমকে উঠল, তবে তা প্রকাশিত হলো না। ইরাজ এসে দাঁড়ালো পাশে। মেঘালয় একবার তাকালো ইরাজের দিকে। ইরাজ সামনের দিকে তাকিয়ে আছে। আকাশে চাঁদ নেই, মেঘে ছেয়ে আছে, সাথে মৃদুমন্দ বাতাস। মেঘালয়কে চুপচাপ দাঁড়িয়ে দেখে বিরক্ত হলো ইরাজ। দাঁড়িয়ে গেলছিস কথা? রুমে যেতে বলেছে। এখানে ভালো লাগছে। ইরাজের কণ্ঠ এবার একটু সিরিয়াস শোনালো। তোর ভালো খারাপ লাগার অনুভূতি জানতে চায়নি, এখান থেকে যেতে বলেছে। মেঘালয় এবার বেশ জিদের সাথে বলল। যাব না।
ভেবেছিল ইরাজ এ নিয়েও চুটপাট করবে হয়তো, অথচ ইরাজ আর কিছুই বলল না। সিগারেট জ্বালাতে উদ্যত হলো। সিগারেটের ধোঁয়াতে এমনিতেও দাঁড়াবে না মেঘালয়। মেঘালয় তবুও দাঁড়িয়ে রয় চুপচাপ। কিছু সময় দুজনেরই নীরবতার পর মেঘালয় অভিযোগের স্বরে বলল, আপনি সব জানতেন? আমার জীবনটা আপনার কাছে একটা বাজি ধরার বস্তু মনে হয়েছিল? হুম, সব জেনে শুনো কোনো দিন আমায় জানাতে আসেননি। এটাকে ভালোবাসা বলবেন আপনি? ইরাজের গায়ে সহ্য হলো না যেন মেঘালয়ের কথাগুলো। দাঁতের মারি পিষে জবাব দিল, তোর এসব বালের প্রশ্নের জবাব দিতে আমি এখানে এসে দাঁড়াইনি। আর কে বলেছে তোকে এটাকে ভালোবাসা বলছি? আমি বলেছি কোনোদিন? নাকি আর কে বলেছে? ভালোবাসা, হাহ, এই শব্দটাকে মৃত্যুর চেয়ে বেশি ঘৃণা করি আমি। সেখানে তো ভেতরে বসে রাখার প্রশ্নে ওঠে না। মেঘালয়ের কাছে ইরাজের বলা কথাগুলো বিশ্বাসযোগ্য লাগলো না মোটেই। আজকাল ইরাজকে বুঝতে চেষ্টা করে মেঘালয়, কিছুটা বুঝতে সক্ষম হয়। ইরাজের চোখের ছটফটানিগুলোতে মাঝে মধ্যে নজর দেয় সে, সেখানে শুধুই বিষাদ নজরে আসে মেঘালয়ের। আজকাল সকলকে ছাপিয়ে নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে। সকলে তাকে যে আদরে আগলে রেখেছিল তা সে তুচ্ছ জ্ঞান করে সে সিদ্ধান্তগুলোই নিয়েছে, সবগুলোতেই তাকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তার আজকের পরিণতি কেবলই মাত্র তার আবেগী বয়সের করা ভুল এবং বোকামির ফল। এক সময় সকলেই নিজের করে আসা ভুলগুলোকে উপলব্ধিত করে, তবে সময় পেরিয়ে যাওয়ার পর যখন আর কোনো লাভ হয় না, সেই সমাজের চোখে সম্মান হারিয়েছে। ইরাজকে অজান্তেই নরক যন্ত্রণা দিয়ে ফেলেছে, নিজের ক্যারিয়ার নষ্ট করেছে, তাবিরের মতো অমানুষকে বিশ্বাস করার মতো নিকৃষ্টতম বোকামি করেছে। তার বদলে আবারও তাকে পুড়তে হয়েছে জ্বলন্ত আগুনে। আজ তা বুঝতে পারলেও লাভের লাভ কিছুই নেই। আজকের পরীক্ষার ফলাফল তাকে আবারও একবার উপলব্ধি করালো সে নিজের কত বড় ক্ষতি করে বসেছে এবং সেই সকল মানুষকে ঘৃণা করেছে যারা হয়তো সত্যিই তার আপনজন। তারা তার ভালোর জন্য সবটা লুটিয়ে দিতে প্রস্তুত। তাদের যে আচরণগুলো মেঘালয়ের কাছে বিষের মতো ঠেকত, সেই আচরণে আটকে থাকলে আজ তার পরিণতি এমন হতো না মোটেও। মেঘালয়ের চুলগুলো হাত খোপা করা ছিল, বাতাসের তরে তা খুলে পিঠে ছড়িয়ে পড়লো, তাতে কোনো সমীহ দেখালো না মেঘালয়। ইরাজকে প্রশ্ন করলো, ভালোবাসা কি ফুরিয়ে যায় কখনো? কাউকে ভালোবাসলে ঘৃণা করে যায়? ইরাজ মৃদু হেসে ফেলল। অন্ধকারে তার দৃষ্টিগোচর হয় না মেঘালয়। সিগারেটটা ঠোঁটের ভাঁজ থেকে নামিয়ে হাতে ধরে জবাব দিল ইরাজ, ভালোবাসা বড় নাজুক, স্পর্শকাতর আর মসৃণ অনুভূতি। তার উপর অবহেলা আর অধিকারহীনতার মতো ধারালো অনুভূতি দ্বারা আঘাত করা হলে ভালোবাসার সে মসৃণ অনুভূতি প্রথমত ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত হয়, যার ফলে বুকে অসহ্য ব্যথার সৃষ্টি হয়। পরে অবশ্য সময়ের সাথে সাথে সে ব্যথা তুলনামূলক কমে আসে, সয়ে যায়। তবে ভালোবাসার অনুভূতিটা বদলে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়, যাকে ঘৃণা তো বলা যায় না, তবে সে অনুভূতিতে আগের মতো মায়া, টান আর নেশা থাকে না। আঘাতগুলো জড়ো হয়ে এক কঠিন দেয়ালের রূপ নেয়, যে দেয়াল টপকে নরম অনুভূতির উকিয়ে দিতে ব্যর্থ হয়ে পড়ে। সে দেয়ালকে বয়ে নিয়ে বেরোনো দুঃসাধ্য হয়ে পড়ে খুব। মেঘালয়া অভিভূত হয়ে শুনল ইরাজের মুখে ভালোবাসার এমন ঘাত প্রতিঘাতী সংজ্ঞা। ইরাজকে বরাবর নতুন নতুনভাবে আবিষ্কার করে যাচ্ছে মেঘালয়া। আজ যেমন এই ইরাজ মিলছে না তার পরিচিত ইরাজের সঙ্গে। মেঘালয় খুব বুঝলো ইরাজের বলা কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে সংগৃহীত বাক্যমালা নয়। ইরাজ বুক চিরে বেরিয়ে আসে চাপা আত্মচিৎকার ঝরে পড়ল প্রতিটি শব্দের পরতে পরতে। সপ্তাহখানেক কেটে গেছে, এর মাঝে মেঘালয়ের ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন এসেছে। মাঝে মধ্যে তাকে দেখতে টুকটাক খুশি লাগে, আবার বসে যায় মগ্ন হয়ে কিছু ভাবতে। ইরাজের কিছু কাজ পড়েছে রাজশাহীতে। সে কাল সকাল সকাল রওনা হয়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। বারান্দার সিঙ্গেল সোফাটির ওপর বসে ল্যাপটপ খুলে নিয়ে কিছু কাজে ব্যস্ত সে। মেঘালয়া এই রাত করেই রুমের সাফ সাফাইয়ের কাজে লেগেছে। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে সোফার এলোমেলো কুশনগুলো ঠিক করে রাখতে শুরু করলো। সে সময় দরজায় টোকা পড়ল। মেঘালয়া তাকালো সোফার দিকে। এই রুমে তো কেউ আসে না, আন্তারা খানম তো মোটেই না, তাহলে কি বাবা এসেছে? দ্রুত গলা উঁচিয়ে বলল, আরে নবঘুরিয়ে ঢুকে পড়ো, আবার অনুমতি চাইছো? ইমতিয়াজ সাহেবের মোলায়েম কথায় হাসলেন, এসে বসলেন বিছানার উপরে। মেঘালয়া এগিয়ে গিয়ে পাশে বসতে বসতে প্রশ্ন করল, কি হয়েছে বাবাই? গরিবের বাড়ি হাতির কদম বলল যে। ইমতিয়াজ সাহেব শব্দ করে হাসলেন, এবার বললেন, তাহলে তুই গরিব আর আমি হাতি? আমি গরিব ঠিক আছে, তবে তুমি হাতি নও। তবে বললি যে? আরে কথার কথা ছিল। এখন বলো কি ব্যাপার?
ব্যাপার তো সাংঘাতিক রে। বাবাই, শুধু শুধু সাসপেন্স ক্রিয়েট না করে জলদি বলো কি হয়েছে। তুই কাল এরাজের সঙ্গে যাচ্ছিস? বাবাই, তোমার প্রেশার বেড়েছে নাকি? একটু পানি ঢালবো মাথায়? ইমতিয়াজ সাহেব মুখ ফুলিয়ে গম্ভীর ভঙ্গিতে বললেন, আমার প্রেশার ল। তুমি তোমার এই ঘাটতারা ছেলের সাথে আমায় যেতে বলছো? রাস্তায় মেরে গুম করে দিয়ে এসে বলবে আমি হারিয়ে গেছি। কিছুই বলবে না, তুই তৈরি থাকবি। না বাবাই, তুমি অন্য যে কোনো কিছু বলো, মেনে নিচ্ছি, এটা বাদ। সব বাদে এটা। বলেই উঠে দাঁড়ালেন ইমতিয়াজ সাহেব। মেঘালয় দাঁড়িয়ে বলল, তুমি দিন দিন নাছর বান্দা হয়ে যাচ্ছ বাবাই। ইমতিয়াজ সাহেব সামনে এগোতে এগোতে বললেন। আগেও ছিলাম। মেঘালয়কে কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন এক প্রকার পালিয়ে। মেঘালয়ের যে যাওয়ার মতো নেই তা না, আগে পরে ভ্রমণ প্রিয়। তবে সমস্যা হলো, যার সাথে যাবে তাকে নিয়ে সে তো একটা রাক্ষস। সকালে ইরাজকে ডেকে তুললেন ইমতিয়াজ সাহেব। মেঘালয় তখন গোসল নিচ্ছে বাথরুমে। ইরাজ জিজ্ঞেস করে, কি হচ্ছে ড্যাড, তুমি এখানে কেন? মুখ সামলে কথা বল রাজ, বাড়ি আমার। তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি এখানে কেন? বাবার কথায় সে রস ছিল তা বুঝতে ভুল হয় না ইরাজের। ভ্রুকুচকে বলল, মনে রং লেগেছে নাকি তোমার? এইসব ড্যাড ফ্যাট ডাকবি না তো, যত সব ঢং। আমাদের বাপদের আমরা আব্বা বলে ডাকতাম। ইরাজ চোখ উল্টে হাঁ করে নিঃশ্বাস নিল। বলল, বলো কি সমস্যা? মেঘালয়ে যাবে তোর সাথে। আব্বু, তোমার শরীর খারাপ নাকি? ইমতিয়াজ সাহেব মুখ থমথমে করে বললেন, এমনিতে তো দেখছি দুজনের মিল ভালো, অথচ বাস্তবে নেই কেন? তারপর বোঝানোর মতো বললেন, দেখ, মেয়েটার রেজাল্ট নিয়ে এখনো বিষণ্ণ। তোর তো অল্প কিছুক্ষণের কাজ, সঙ্গে গেলে একটু ঘুরে আসলে মন ভালো থাকবে। হালালের আমানত মেঘা, আমাদের তো দায়িত্ব ওকে ভালো রাখা। ইরাজ উঠে দাঁড়ালো। বলল, সকাল সকাল নীতির বাণী না শুনিয়ে নিজের কাজে মনোযোগ দাও। আহা, কি জ্ঞানের কথা, যেন আমরা কেঁদে কেটে আমানতটা কলু করে তুলে আনছে। ইমতিয়াজ সাহেব কপট রাগের মুখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। এই কি ছেলে তিনি পয়দা করেছেন? ইরাজ বসার রুমে বসে 20 মিনিটের মতন অপেক্ষারত। মেঘালয় তৈরি হচ্ছে। ইমতিয়াজ সাহেব নরম কথায় ভিজিয়ে বসিয়ে গেছেন ইরাজকে। প্রায় আধা ঘন্টার মাথায় নেমে আসলো মেঘালয়। ইরাজের চোখ সিঁড়িতে যেতে দৃষ্টি থেমে গেল সেদিকে। ভ্রুটা সামান্য কুঞ্চিত করে চেয়ে রইল। মেঘালয়া ম্যাজেন্টা ও আকাশি রঙের মিশ্রণে সাজানো একটি জামদানি কাতান শাড়ি পরে নেমে এলো, দাঁড়ালো নিচে। মাথাটা ঝুঁকিয়ে শাড়ির কুচি ধরে নামছে সিঁড়ি দিয়ে। নিচে নেমে দাঁড়িয়ে মাথা তুলে চাইল। ইমতিয়াজ সাহেব সঙ্গে সঙ্গে নিজের মনে আওড়ালেন, মাশা আল্লাহ। ইরাজের ভ্রুর সাথে সাথে এবার কপাল জড়িয়ে এলো। বেশ ভালো মেকআপ করেছে মেঘালয়, খুব বেশি না হলেও কমও বলা যায় না। মাঝারি চুলগুলো পিঠে ছাড়িয়ে দেওয়া। মেঘালয় চুলগুলো সামান্য কোঁকড়ানো, তা খুব একটা সেভাবে যেহেতু বোঝা যায় না, দেখতে খুব আকর্ষণীয় লাগে। থ্রি-কোয়ার্টার হাতার মেজান্ডা রঙা ব্লাউজের উপর আকাশি শাড়ির আঁচল পরে আছে। হালকা গহনার সাথে টুকটাক সাজ, খুব স্নিগ্ধ লাগছে মেঘালয়কে দেখতে। ওকে দেখে ইরাজ আর নজর ফেরায়নি। বুকের ভেতর কোথাও একটা লাফালাফি লক্ষ্য করছে সে। আজ মেঘালয়কে একদম তার পরিচিত ছোট্ট কিশোরী লাগছে না, যুবতী নারী শাড়িতে। পুরুষ টিকবে কি করে? ইরাজ মেঘালয়কে আজ যেন প্রথমবার, এমনকি বাবার সম্মুখে দাঁড়িয়ে এভাবে খুঁটিয়ে দেখল। আচমকা নজরে আটকা পড়ল মেঘালয়ের বুকের ওপরে ফর্সা গলায়। সেখানে চিকন একটা পেন্ডেন্ট ঝুলছে। শাড়ির আঁচল গিয়েছে গলার খানিকটা নিচের অংশকে পেঁচিয়ে। কি যেন হয়ে গেল ইরাজের। দ্রুত চোখ সরিয়ে এদিক ওইদিক তাকালো, এলোমেলো চোখে তাকালো চারিদিকে। মেঘালয়া বরাবরই একটু সাজগোজের দিকে আগ্রহী ছিল, যেটা ইরাজের জন্য করতে পারত না আগে। স্কুলে ফাংশন অথবা কোথাও যাওয়ার সময় ইরাজের কটূক্তির ভয়ে সাজতে পারত না মেঘালয়া। আজও সেই ইরাজে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। এই ইরাজের অবশ্য তার প্রতি আচরণে অনেক পরিবর্তন এসেছে, তবু ইরাজ মেঘালয়ের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, আমার সুন্নতে খতনার অনুষ্ঠানে যাচ্ছিস? এমন মূর্তি সাজছিস কেন? এমন একটা কথায় মেঘালয়া খিচে চোখ বুঝে ফেলল। ইমতিয়াজ সাহেব জিহ্বা কামড়ে ধরলেন, এই ছেলের কি কোনোদিনও মতিগতি ভালো হবে না? মেঘালয় কিছু সময় পর চোখ তুলে ইমতিয়াজ সাহেবের দিকে করুণ মুখে তাকালো। তিনি ঘাড় নাড়িয়ে আশ্বাস দিলেন। ইরাজ ভারী পায়ে বেরিয়ে গেল বাইরের দিকে। মনে মনে আওড়ালো, আমি
যেভাবে আটকে গেছিলাম রাস্তার লোকজনও সেভাবে দেখবে, ভাবনাটা মাথায় আসতেই আবারও মেজাজ খারাপ হয়ে গেল। ওভাবেই গিয়ে গাড়িতে বসলো। মেঘালয়ের ইমতিয়াজ সাহেবের কাছে এসে মুখ ফুলিয়ে বলল, এই ক্যাকটাসের সাথে তুমি আমায় পাঠাচ্ছ বাবাই? আল্লাহ জানে আজ ঘটে কি আছে। ওভাবেই গটগট পায়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে কপট খুব ঝাড়ল। ছোটবেলা থেকেই জ্বালাচ্ছে, কোনো কিছুতেই শান্তি দিল না। আন্ধারা খারাপ ইচ্ছে করে রান্নাঘরে বসেছিলেন এতক্ষণ। এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন, নির্বাক চেয়ে রইলেন মেঘালয়ার হেঁটে অগ্রসর হওয়ার দিকে। গাড়িতে মৃদুমন্দ বাতাসে মেঘালয়া ঝিম ধরে যায়। চোখটা বুঝে কখন যেন ঘুমিয়ে গেছে। ইরাজ ড্রাইভ করতে করতে মেঘালয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে একবার তাকালো। আবারও সেই এলোমেলো অনুভূতি আটকে গেল মেঘালয়ার গলায়। চোখ বন্ধ করে সিটে হেলান দেওয়া মেঘালয়া বড্ড আদুরে লাগছে মেঘালয়াকে দেখতে। তাড়া করে নজরে সরিয়ে সামনে তাকালো ইরাজ। স্টিয়ারিং থেকে এক হাত সরিয়ে হাঁ করে হাতটা মুখ চেপে ধরে ঘাম মোচার মতো করে নাড়ল। জোরে জোরে শ্বাস নিল ইরাজ। এই অনুভূতির সাথে ইরাজ কোনোদিনও আবারও পরিচিত হতে চায়নি, এখনও চাইছে না। তবে মস্তিষ্ক যেন এর ঘোর বিরোধে নেমেছে। এতদিন মেঘালয়কে দেখেছে, এক ঘরে থেকেছে, তবে কোনোদিনও মেঘালয়ের প্রতি এমন অনুভূতিদের সাড়া পায়নি সে। বরং মেঘালয়কে দেখলেই বুকের ব্যথাটা নড়ে চড়ে উঠত। আজ অদ্ভুত কিছু লক্ষ্য করলো ইরাজ নিজের মাঝে, যা সে বুঝতে চায় না, অনুভব করেও চায় না অনুভূতিকে মিথ্যা প্রমাণ করতে। নদীর ঘোলাটে পানি, বালিময় সেই নদীর তীর, আশেপাশে লোকজনের সমাগম যথেষ্ট। বিকেলের কয়েক ঘন্টা পেরিয়েছে। সূর্য সেই নদীর দিগন্তেই যেন নিজেকে নদীর পানির আড়ালে লুকাতে ব্যস্ত। মেঘালয় গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রাজশাহী জেলার পদ্মার পার। ইরাজের কাজ শেষ হয়েছে 5 মিনিটে। এক ক্লায়েন্টের সঙ্গে লেনদেনের ব্যাপারটা মেটাতে এসেছিল ইরাজ। মেঘালয় ভেবেছিল এবার হয়তো ফিরে যাওয়ার পালা। রাস্তাঘাট তো তার চেনা নয়। একসময় ইরাজ এসে গাড়ি থামালো এই নদীর পাড়ে। মেঘালয় সব ভুলে অনুভূত দৃষ্টিতে চেয়ে দেখলো নদীর পানিতে চিকচিক করা। মেঘালয় সব ভুলে অভিভূত দৃষ্টিতে চেয়ে দেখলো নদীর পানিতে চিকচিক করা অস্তমিত সূর্যরাশির দিকে। প্রতিটি ঢেউয়ে ঢেউয়ে সূর্যের আলো, স্রোতের বাঁকে বাঁকে কমলা লাল প্রভা। আস্তে আস্তে হেঁটে সে পানির দিকে এগিয়ে যায়। উঁচু হিলের চোখা প্রান্তটি বালুর মাঝে ঘিরে যাচ্ছে, হাঁটার তালে আবারও উঠে আসছে। দারুণ উপভোগ্য লাগছে ব্যাপারটি মেঘালয়ের কাছে। নদীর দিক থেকে তেড়ে আসা বাতাস মেঘালয় লম্বা শাড়ির আঁচল পতাকার মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। সাথে চুলের বেপরোয়া জ্বালাতনকেও এক মুহূর্তে মেঘালয় চরম উপভোগ করছে। নদীর এই অসামান্য রূপ দেখেই নদীকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় ওর, তুমি এত স্নিগ্ধ আর সুন্দর কেন? তোমার কি কোনো বিষাদ নেই? তোমার যে কোনো বাধা নেই? এত রূপ, এত মাধুর্য আর প্রবাহমান জলরাশির অহংকারে নিশ্চয়ই তুমি সব দিক থেকে সমৃদ্ধ। এটুকু ধুয়ে দেবে আমার বিষাদগুলো? তোমার বুকে খেলে বেড়ানো ওই টলমলে জলে। আচমকা নিজের পাশটা ফাঁকা লাগলো। বেরিয়ে এলো চট করে নদীর মুগ্ধতা থেকে। হন্যে হয়ে চারিদিকে তাকাতে দেখলো পেছন থেকে ইরা ছেলে তুলে ওই দিকেই এগিয়ে আসছে। হাতের দিকে তাকিয়ে মেঘালয় বিস্মিত চোখে চেয়ে রয়। ততক্ষণে ইরাজ এসে কাছে দাঁড়ালো। মেঘালয় এক দৃষ্টে চেয়ে আছে ইরাজের হাতে থাকা আকাশি আর গোলাপি রঙের রেশমি চুড়ির দিকে। ইরাজ বিরক্ত ভঙ্গিতে বলল, হাতে গিয়ে দে। মেঘালয়া ঠিক ঠাহর করতে পারেনি কথাটা, সে বিস্ময় কাটাতে ব্যস্ত। ইরাজ হুট করে মেঘালয়ের বাঁ হাত চেপে ধরে নিজের দিকে আনলো। বাঁ হাতের ওপর শাড়ির আঁচল মেলে আছে, তা খানিকটা তুলে দু রঙের চুড়িগুলো খুব যত্ন রং মিলিয়ে সাজাতে থাকলো। মেঘালয়ের বিস্ময় কাটার বদলে আকাশ ছুঁয়ে যাচ্ছে এবার। চুড়িগুলো মেলাতে মেলাতে গম্ভীর স্বরে বলল ইরাজ, শাড়ি পরেছিস গায়ে আর হাতটা বিধবা বানিয়ে রেখেছিস। এরকম একটা কথাও কেউ এমন ভারী কণ্ঠে বলে? তবু শুনতে অদ্ভুত লাগলো মেঘালয়। একটু মুখ বিকৃত করে উঠল, মুখে অস্পষ্ট স্বরে একটু আর্তনাদ করে উঠল। চুড়িগুলো হাতে পরিয়ে দিল ইরাজ। চুড়ির মাপ পারফেক্ট, যে জন্য হাতে ঢুকাতে গিয়ে একটু ব্যথা পেয়েছে মেঘালয়। ইরাজ বলল, তোর শাড়ির এই রংটা কি একটু গাঢ় বেশি? এমন রং আর চুরি পেলাম না, এই হালকা গোলাপিটাই ছিল। ম্যাজেন্ডা। এরপর আনমনে হাত ঝাঁকিয়ে হাতের দিকে তাকিয়ে রইল, মুখে দুর্বোধ্য মিটিমিটি হাসি। অতিরিক্ত সুন্দর বলে মনে হলো চুড়িগুলো। আসলেই চুড়ি সুন্দর, নাকি চুড়িগুলোর পাওয়ার অনুভূতিটা জটিলতম সুন্দর? মেঘালয় জানে না। ইরাজ ওকে ছেড়ে ততক্ষণে নদীর কিনারায় গিয়ে হাত পকেটে গুছে দাঁড়িয়েছে। তখনই চোখে পড়ল মেঘালয়ের একটি ছোট ছেলে চুড়ি ভর্তি আলনা নিয়ে এদিক সেদিক নদীর পাড়ে ঘুরছে। তার চোখ পড়েনি আগে, তবে ইরাজ দেখলো কখন আর কিনতেই বা গেল কখন।
মেঘারা সেদিক থেকে নজর ঘুরিয়ে ইরাজের দিকে তাকায়। পেছন থেকে দেখলো টান টান হয়ে দাঁড়িয়ে আছে, নজর নিবদ্ধ নদীর শেষে ওই দিগন্তের ধোঁয়াশায়। চোখ কুচকে নিচের দিকে তাকিয়ে সামান্য হেসে ফেললো, আবারও সামলে নিল নিজেকে। ইরাজের পাশে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। কিছুক্ষণ পর ইরাজ নদীর বুকে নজর আটকে হঠাৎ মুখ খুলল, অদ্ভুত অভিব্যক্তিতে স্বাগতোক্তি করল। বুঝলি মেঘ, জীবনটি প্রবাহমান নদীর মতো, যে স্রোত হারিয়ে যায় নদীর ধারাবাহিকতায়, তা ফিরে আসে না আর। নদী সেই শূন্যতার হাহাকারে আবারও ফুলে ফেপে ওঠে, তর্জন গর্জন করে দুকুল ভাষায়। নদীর এই আর্তনাদকে লোক সাধারণত জলোচ্ছ্বাসের নাম দেয়। মেঘালয়া চমকে ওঠে। সে না কিছুক্ষণ আগে নদীকে সর্বোচ্চ সুখী আর সুন্দর বলে গেল, এই স্নিগ্ধ নদীরও হাহাকার আছে। সে পানিতে তার সমস্ত বিষয় ধুয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে নদীকে। মেঘালয়া নদীর টলমলে পানির দিকে অবশিষ্ট নজরে চেয়ে নেশাগ্রস্তের মতো জিজ্ঞেস করল, আর যে স্রোতগুলো নদীর মাঝে, নদীর বুকে থেকে যায়, তারা কি নদীর আপন? ইরাজ হাসলো মনে হয় একটু। মেঘালয় নদীর পাড়ের দিকে তাকিয়ে আছে, মাঝে মধ্যে মৃদুমন্দ ঢেউ এসে কিছু কিছু বালু ধুয়ে নিয়ে মিশিয়ে যাচ্ছে অদৃশ্যে। আপন বলতে কি বুঝিস তুই? বুঝি না। আমিও। সন্ধ্যা নামবে প্রকৃতিতে খুবই শীঘ্রই। ইরাজ মেঘালয়কে তাড়া দিল। চল হাজি। মেঘালয় ইরাজের আগে হাঁটছে, শাড়ির আঁচল বড় হয়, তা মাটি ছুঁয়ে মেঘালয়ের সঙ্গে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে। তা দেখে ইরাজ কপাল কুঁচকে চট করে আঁচলটা হাতে তুলে নিল। আকাশি রঙা শাড়িতে শোভা পাচ্ছে এক যুবতী। সে হাঁটছে সম্মুখে, তার পেছনে তারই শাড়ির আঁচল তুলে ধরে এগিয়ে চলছে বিরক্তিতে পুঁদ হয়ে ওঠা এক পুরুষ। এই দৃশ্য মনে হয় সেখানে উপস্থিত সকলেই বেশ আগ্রহের সঙ্গে উপভোগ করল। ইরাজ ধমকে উঠল, নদীর পাড় ঝাড়ুতে টেন্ডার নিয়েছিস? শাড়ির আঁচল ঠিক রাখতে পারিস না? শাড়ি পরতে বলেছিল কে? মেঘালয়া ছোট্ট ছোট্ট চোখ করে পেছনে ফিরে আঁচলটা নিল ইরাজের হাত থেকে। মুখে ভেঙচি কাঁদল গোপনে। মাগরিবের আজানের পর সন্ধ্যার চাদরে ঢাকা পড়া নদীর কিনারা যেন সেজে উঠল আর এক রূপে। মেঘালয়া ফুচকা, ঝালমুড়ি, কুলফি, মালাই এরকম বহু কিছু খাওয়ার পরে খেলো আবারও কামরাঙা মাখা। তাতে ঠোঁট মুখ লাল করে ফেলেছে ঝালে। খাওয়ার সময় ঝাল লেগেছিল বটে, তবে তাতে পরোয়া করার সময় কোথায় মেঘালয়। এরা শুধু ভ্রুকুচকে দেখেছে তা। শেষ খাওয়া থামানোর পর সব ঝাল এসে হানা দিল যেন এবার। মেঘালয় ঘেমে উঠেছে, ছটফট করতে করতে ইরাজকে বলল, পানি এনে দিন, পানি খাবো, মুখ জ্বলে যাচ্ছে। ইরাজ এবার বেশ আরাম করে বসলো চেয়ারে হেলান দিয়ে। রিল্যাক্স মুডে আছে সে খুব। মেঘালয়ের হাল দেখে সে ভাবেই বলল, মুখ না চলে এনে দিতাম, একটু উপভোগ কর ঝালটা। মেঘালয় কটমট করে তাকালো, দাঁতে দাঁত লাগিয়ে বলল, ক্যাকটাস দিন, টাকা দিন, আমি কিনে আনছি পানি। ইরাজ ভ্রু চিয়ে বলল, টাকা আমি দেব, পানি কিনে আনবি তুই। টাকা দে, পানি আমি কিনে আনছি। মেঘালয় ঠোঁট জ্বলছে, ঠিকমতো ঝগড়াটা করতে পারছে না, তবু না খুলে গম্ভীর মুখে বলল, আচ্ছা, তো আপনার মানি ব্যাগ ফাঁকা, জেনে কষ্ট হলো, আগে বলবেন তো, একটু কম খেতাম। ইরাজ চোখটা চারিদিকে ঘুরিয়ে আবারও দৃষ্টিপাত করলো মেঘালয়ের দিকে। একটু এগিয়ে বসে মেঘালয়ের দিকে ঝুঁকে আস্তে করে শান্ত কণ্ঠে বলল, এই পাবলিক প্লেসে থাপ্পড় খেলে কেমন লাগবে তোর? মেঘালয় ইরাজের মতো করেই বলল, সে এক মোহনীয় অনুভূতি। এমন পরিস্থিতিতে এইরকম একটা পাল্টি খাওয়া কথায় ইরাজ অপ্রস্তুত হয়ে পড়ল। মুখটা গম্ভীর করে উঠে পড়ল চেয়ার থেকে। মেঘালয় নিজেও উঠে দাঁড়িয়ে পড়ে। তার সম্মুখে এসে দাঁড়ালো দুটো ছেলে। তারা অবশ্য এখনো কিছু বলেনি। মেঘালয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এখানে সামনে এসে এভাবে দাঁড়ানোর কারণ কি? ছেলে দুটোর মাঝে একজন জিজ্ঞেস করলো, একাই নাকি? কেউ আসেনি সাথে? ইরাজ এসে পাশে দাঁড়ালো, হাতে পানির বোতল। মেঘালয়ের অদ্ভুত এক কাণ্ড করে বসলো। দ্রুত এগিয়ে গিয়ে ইরাজের বাহু চাপটে ধরে গা ঘেঁষে দাঁড়ালো, যেন বিনা বাক্যে বুঝিয়ে দিল, একা আসেনি, আমার ক্যাকটাস এসেছে আমার সাথে। ছেলেগুলো মেঘালয়ের বয়সেরই। এদিকে ইরাজ তো জলজান্ত পুরুষ। সন্ধ্যার আধো আলোতে স্পষ্ট ইরাজের জ্বলন্ত চোখ আর শীতল চেহারাখানা। দুজন আস্তে করে কেটে পড়ল। মেঘালয়া চেয়ে রইল সেদিকে। কয়েক মুহূর্ত পার হলে আচমকা নিচের দিকে খেয়াল যেতেই ঝাড়া দিয়ে হাত বের করে এনে দূরে ছিটকে দাঁড়িয়ে মাথা নত করে ফেলল। সেটা বড় কথা নয়, বড় কথা হলো মনে হলো মেঘালয়ের চেয়ে ইরাজ বেশি অপ্রস্তুত হয়ে পড়েছে ঘটনাটিতে। ঠোঁটে ঠোঁট টেপে
চেপে এদিক ওদিক অগোছালো দৃষ্টি ফেলছে। তড়িঘড়ি মেঘালয়ের হাতে বোতল ধরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মেঘালয়া বোতল হাতে ধরে হঠাৎ ওইভাবে ইরাজ কি লজ্জা পেয়েছে? ছেলে মানুষের আবার এইসব ছোটখাটো বিষয়ে লজ্জা? তবে ইরাজ এমনই, সে জানে আগেও ইরাজ কোনোদিন তার দিকে আকর্ষণ অনুভব করেছে, এমন কিছু তার আচরণে প্রকাশ পায়নি। ইরাজের মুখের সেই অপ্রস্তুত ভাব মনে পড়তে মাথাটা নত করে নিয়ে ঠিক করে ঠোঁট চেপে হেসে ফেলল মেঘালয়া। কপালে হাত ঠেকিয়ে মুখটা আড়াল করে ফেলল। শুক্রবার দিন বাড়িতে ইমতিয়াজ সাহেবের এক ব্যবসায়িক ক্ষেত্রে পরিচিত লোকের পরিবার আসছে। এরকম মাঝে মধ্যে অনেকেই আসে। আন্তারা খানম বহু দ্বিধা সংকোচ কাটিয়ে শেষমেশ উপস্থিত হলেন মেঘালয়ের রুমের সম্মুখে। মেঘালয় আন্তারা খানমকে দেখে বিশেষ কোনো খারাপ ভালো কিছুর প্রতিক্রিয়া দেখালো না। আজকাল ভয় হয় খুব, সেই সঙ্গে পুরনো ব্যথা। না জানে কি কথা শোনাতে এসেছে। আন্তরা খানম নিরস গোমরা মুখেই কোনো শিরোনাম ছাড়াই বললেন, গোসল করে একটা শাড়ি পরে নিও, মেহমান আসছে। মেঘালয় কিছু বলল না। আন্তরা খানম চলে গেলেন। যেহেতু ইরাজের বিয়েতে ঘটা অনুষ্ঠান করা হয়নি, আর তাছাড়াও মেঘালয় বাড়ির বউ, এ এক ঐতিহ্য বটে, বাড়ির বউ শাড়ি পরবে। মেঘালয় অনিচ্ছা সত্ত্বেও শাড়ি বের করতে আলমারি খুলল। শাড়ি আছে মোট 3টা। একটা বিয়ের শাড়ি, সেটা অবশ্য খুব বেশি ভারী সাজের নয়, ইচ্ছা করলে এমনিতেও পরা যায়। তবু মেঘালয় বাকি দুটোর মাঝে দেখল একটা সেদিন পরে গিয়েছিল। এই দুটো শাড়ি মেঘালয় আগেই কেনা, সে ফুফাতো বোনের বিয়েতে এবং কলেজের বিদায় অনুষ্ঠানে কিনেছিল। সেটাকে নেড়ে চেড়ে দেখতে থাকলো। ইরাজ হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। সে আজ সকাল সকাল বেরিয়েছে কোথায়? মেঘালয় একবার তাকালো। বড় অস্থির আর অগোছালো লাগছে দেখতে ইরাজকে। ঘরমাক্ত শরীর, এলোমেলো চুল চমকপ্রদভাবে নজরে এলো ইরাজের হাতের সদ্য হওয়া ক্ষতটে। মেঘালয় উঠে দাঁড়ালো। ইরাজ ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। মেঘালয় জিজ্ঞেস করলো, কি খুঁজছেন? হাত কাটলো কি করে? সাবলন কোথায় রেখেছিস? ইরাজ কেবল প্রথম প্রশ্নে জবাব দিল। আপনি বসুন, আমি দেখছি। ঘরে জিনিস উল্টোপাল্টা করতে বলে কি তোকে? মেঘালয় ড্রেসিং টেবিলের কাঁচ খুলে উপরের তাক থেকে সাবলান বের করতে করতে বলল, ঘর উল্টাপাল্টা করার দায়টা অ্যাকচুয়ালি আপনার। হাতের ব্যথায় মাথা ঠিক নেই, আমার কথা বলে ফেলেছেন। আমি তো কেবল ঘরের পরিচর্যা করি, সবকিছু তার সঠিক জায়গায় গুছিয়ে রাখি। মেঘালয়ের শীতল জবাবে ইরাজ মুখ ভার করে আর চোখে তাকিয়ে রইল। তুলো নেই ঘরে। মেঘালয় টিস্যু বক্স থেকে কয়েক টুকরো টিস্যু নিয়ে এসে ইরাজের পাশে বসলো। ইরাজ খপ করে কেড়ে নিল অ্যান্টিসেপটিকের বোতলটা। বলল, বহু জ্ঞানের বাণী শুনিয়েছিস, এবার গিয়ে আমার খাবারের ব্যবস্থা কর। প্রাথমিক চিকিৎসা আগে দিই, তারপর খাবার। না, তোর চিকিৎসা লাগবে না। দেখা যাচ্ছে তোর হাত পড়ে এখানে জীবন ইনফেকশন হয়ে গেল। মেঘালয়ের এ কথায় রেগে যাওয়ার কথা থাকলেও কেন জানি ঠোঁট চেপে হেসে ফেলল। ইরাজের হাত থেকে সাবলানের বোতল নিয়ে তাতে টিস্যু ভেজালো। ইরাজের হাত ধরতে কেমন দ্বিধা হচ্ছে, যদি হাত ছিটকে নেয় বা কটূক্তি করে। মেঘালয় মিনমিন করে বলল, হাতটা দিন। মেঘালয়ের ভাবনাকে মিথ্যা করে ইরাজ বিরক্ত মুখে হাত এগিয়ে দিল। সাবলান খজতে লাগাতে ইরাজের বদলে মেঘালয় মুখ কুচকে নিল। ইরাজ তা দেখে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এক প্রাণ দুই দেহ হয়ে গেল নাকি তোর? আমার বদলে তুই কাঁদছিস কেন? মেঘালয় মনে মনে কপাল চাপড়ালো। সে নাকি কাঁদছে! আল্লাহ, কি মুসিবত তেরা লোকের সাথে চলা। মেঘালয় এতক্ষণে জিজ্ঞেস করলো, কি করে কাটলো হাত? তোর পুরনো আশিককে আজ এ বাজারে পেয়েছিলাম। মেঘালয় দ্রুত মাথা উঁচিয়ে তাকালো। মারপিট করে এসেছেন আপনি? মারপিট করবো কি উপলক্ষে? মেঘালয় চোখের পাতা ঝাপটালো, কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে বলল, তারপর এগিয়ে গেলাম। কানে কানে একটা তরতাজা খবর দিয়ে এসছে। মেঘালয় প্রশ্ন তোক নজরে ভ্রু কুচকে রইল। ইরাজ কণ্ঠ খাদে নামিয়ে মেঘালয়ের দিকে এগিয়ে গিয়ে ফিসফিস কণ্ঠে বলল, বলেছি প্রেম তো তুই করেছিস, বাসুরতের বেনিফিটটুকু কিন্তু আমিই গেলেছি। আমি ব্যবসায়ী মানুষ তো, লসের পক্ষে নেই। মেঘালয় এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। কিছু মুহূর্ত পার হতেই যেন জ্ঞান ফিরল। সঙ্গে সঙ্গে মাথা নত করে নিল। আচমকা হাসি এসে জড়ো হলো ঠোঁটের কোণে। তবে ভাবনায় কিছু আসতে কপাল কুঁচকে তাকালো। আর তারপর মেরেছেন? উফ, তার জন্য তোর এই দরদ? মানুষের পীড়িত দেখতেও ভাল লাগে। শালা, আমরাই কি ছেড়লাম জীবনে। মেঘালয় কটমটিয়ে চেয়ে ক্ষতস্থানে চেপে ধরল। ইরাজ মৃদু চিৎকার করে উঠল, খান্নাস! আমি শুধু জানতে চাইছি, কাটলো কি করে? বাড়িতে ঢোকার সময় আম্মা একটা দা আর নারকেল দিল শরীর চর্চা করার জন্য। শালা নারকেল এত সফট আর দাঁতে নেই ধার,
ছুটে এসে হাতে লেগেছে। দায় অন্তত তোর মুখের মতো ধার থাকলে ঘটনা ঘটতো না। মেঘালয় ভাবলো এলো নিজের তেরামির জোরে শক্তপোক্ত নারকেলকেও সফট বানিয়ে ছেড়েছে। কোন হাতে দা ধরেছিল, ডান হাতে কি করে লাগলো? বলল, তা ভালো, তবে যদি আপনার মুখের মতো ধার থাকতো, না জানি হাড়টাই কেটে পড়ে যেত। ইরাজ হাত ছাড়িয়ে নিল, গম্ভীর মুখে তাকালো। উঠে চলে যেতে অগ্রসর হলো। মেঘালয় জিজ্ঞেস করলো, খাবার কি রুমে এনে দেবো? খাবো না, বাইক ধুয়ে আসি, বাপ অপেক্ষা করছে। খাওয়ার চেয়ে জরুরি। আপাতত। নিচে নামতে আন্তরা খানম গালি ঝাড়লেন কয়েকটা। দামড়া ছেলেকে খাওয়ার জন্য তাড়তে হয়। ইরাজের শরীর অবধিও বোধহয় পৌঁছালো না কথাগুলো। দ্বিতলের সুরক্ষা আছে তার চারপাশে, মানুষের কথার পরিপ্রেক্ষিতে। নির্লিপ্ত হেঁটে হেলে দুলে বাইরে বেরিয়ে গেল। ইমতিয়াজ সাহেব অপেক্ষারত সেখানে। গাড়ি ধোয়া দিবস আজ বাপ ছেলের। তার হাত কেটেছে তা জানেন না আন্তরা। ডান হাতে ক্লান্তি আসে, বাম হাতে চেষ্টা করতে গিয়ে এই আকামটা হয়েছে। বাম হাতে এমনিতেই স্বাভাবিক জোর কম, নারকেলে কোপ দিতে গিয়ে ব্যালেন্স ছুটে গিয়ে ডান হাতে লেগেছে। তারপর বাকি নারকেলগুলো ইমতিয়াজ সাহেব ভেঙেছেন। ইরাজকে পাঠিয়েছেন সেবা নিতে। সেই নারকেল দিয়ে আন্তরা বানাবেন মিষ্টি জাতীয় কোনো খাবার। মেঘালয়ের শাড়ি নিয়ে বাথরুমে ঢুকলো। এ বাড়িতে থাকলে যে কেউ অলস হয়ে পড়বে। আগে 3 জন, এখন 4 জনের পরিবার। সারাদিনে বাড়িতে কোনো কাজ নেই, যা আছে আন্তরা ও আয়েশা করে ফেলে। আন্তরা মেঘালয়কে ডাকেন না কোনো কাজে। সে সারাদিন রুমের মধ্যেই পড়ে থাকে। গোসল শেষে মেঘালয় চুল ঝাড়তে ঝাড়তে বের হলো। পরনে তার আসমানি ও সাদার মিশ্রণে সজ্জিত একটি শাড়ি। কলেজের পোশাকটাও এই 2 রঙা ছিল বলে সকলে এই রঙা শাড়ি কিনেছিল বিদায় অনুষ্ঠানে। মেঘালয় এই সুযোগ পেয়েছিল কারণ তার থেকে ইরাজ তখন বহু দূরে নিজেকে গুটিয়ে নিয়েছে। ইরাজ রুমে ঢুকেই মেঘালয়কে অমন অর্ধ চড়ানো শাড়িতে ভেজা চুলগুলো আনমনে তোয়ালেতে ঘষতে ঘষতে এগিয়ে আসতে দেখলো। তড়াক করে পুরুষ হৃদয় থমকে যায় যেন। পা উঠল না ইরাজের। শাড়ির কুচি অবধি ঠিক থাকলেও ওপরে কোনো রকম শাড়ির আঁচলটা চিকন করে বুকের মাঝ দিয়ে কাঁধে তুলে রাখা। আচমকা ইরাজের মনে হলো মেঘের শরীর মেঘবরণ শাড়ি। না না, ঝোড়ো মেঘ নয়, বরং শরতের আকাশে নীল আসমানি ও সাদার জড়জড়িতে ভেসে বেড়ানো পেঁচা তুলোর মতো মেঘ। মেঘালয়কে ইরাজ আজই প্রথমবারের মতো এইভাবে দেখল। ইরাজ ঠিকমতো আগেও কোনোদিন মেঘালয় দিকে তাকাতো না। তার অনুভূতির সঙ্গে তার আচরণ মেলেনি কোনোদিনও। সে সংকোচে কাটিয়ে উঠতে পারত না। মনে হতো মেঘালয়তে আটকে সে বড় অবাঞ্ছিত কাজ করে বসেছে। মনকে সংযত করতে না পারলেও নিজের আচরণ ও নজরকে নিয়ন্ত্রণ করেছিল কোষে। যখন মেয়েটার মায়ায় পড়েছিল ইরাজ, অধিকার হানা দিয়েছিল এই মেয়ের জন্য, তখন মেঘালয় 14 বছরের কিশোরী। খুব ছোট না হলে যুবতীও ছিল না সে। যাকে ইরাজ সর্বদা রক্ষা করেছে তার প্রতি অধিকার না জেগে যেত কোথায়? আজ সেই মেঘালয় তার বউ রূপে তার ঘরে এমন নারী বেশি দাঁড়িয়ে। পুরুষ মনে ধাক্কা লাগলো কোথাও একটা। তবে কতক্ষণ তার নিয়ন্ত্রণ ক্ষমতা যে অসীমের মতোই। দ্রুত নজর ফিরিয়ে নিয়ে চারিদিকে অপ্রস্তুত দৃষ্টি ফেললো। মেঘালয় ইরাজকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেললো। ইরাজের শরীর ভেজা, হাতে পায়ে ময়লা লেগে আছে। রেগে উঠল মেঘালয়। এভাবে রুমে ঢুকেছেন? সবকিছু পরিষ্কার করে গোসলে ঢুকেছি। ব্যাককল ব্যাটা ছেলে। ইরাজ গম্ভীর কণ্ঠে ভার মুখে শুধালো। শাড়ি কেন পরেছিস? মেঘালয় তাকালো ইরাজের এমন রাশ ভারী গলা শুনে। দৃষ্টি ফিরিয়ে নিজের দিকে খেয়াল দিতে লজ্জায় ভেঙে পড়ল মেঘালয়। তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে দ্রুত শাড়ির আঁচল জড়িয়ে নিল শরীরে। তারপর আর আড়ষ্টতায় বুধ হয়ে মৃদু স্বরে জবাব দিল, মামুনি বলেছে। ইরাজ কপালে ভাঁজ ফেলে বলল, কোন দুঃখে? বাড়িতে মেহমান আসার দুঃখে। মেহমান আসলে শাড়ি পরতে হয় কোন বলদের হাতে? কোন কিতাবে ছাপা হয়েছে এই বাণী? আপনার মতো পানসে তো আর না লোকে। অন্তত আমি তো মোটেই না। ওয়েট, নিজে তো বাহিরে বের হওয়ার সময় সাহেব সেজে বের হন। ছোটবেলার থেকে অত্যাচার করে যাচ্ছেন। এটা করতে পারবা, সেটা করা যাবে না। কথা ফোরালো না। ইরাজের গম্ভীর মুখের দিকে চোখ যেতেই থেমে গেল মেঘালয়। ইরাজ তির্যক দৃষ্টি মেলে চেয়ে আছে মেঘালয়ের চোখের দিকে। মেঘালয় এলোমেলো হয়ে উঠল। সেই ইরাজের সম্মুখে আবার অভিযোগ করে উঠেছে। যদিও কথাগুলো সে জটিল কিছু ভেবে বলেনি, কিন্তু ইরাজ তো বাঁকা। ইরাজ তো ভ্রু উঁচিয়ে আগ্রহের সাথে জিজ্ঞেস করল। এরপর মেঘালয় মাথা নত করে নিল। ইরাজ আবারও বলল, কন্টিনিউ। আর কি কি করেছি বল, আমারও মনে নেই অত। বল, শুনে মনে করি।
মেঘালয়া মুখ খোলার আগেই ইরাজ হনহন করে বাথরুমের দিকে চলে গেল। মেঘালয়া হতাশ এক শ্বাস ফেলল। অতিথিদের বিদায় দিয়ে সন্ধ্যা হলো। তারা আজ দেখলো ইরাজের বউকে। মেঘালয়ের জন্য কিছু উপহারও এনেছে বটে, তবে সেটা খুলে দেখার অবকাশ পায়নি মেঘালয়া। ইরাজ সে সকাল থেকে এখনো অভুক্ত। আন্তরা খানম নিজের ব্যস্ততায় সারাদিনে ব্যাপারটি খেয়াল না করলেও এবার চিৎকার করা শুরু করলেন। তবে সেটার অধিকাংশ দোষটাই বেঁকে গিয়ে পড়েছে মেঘালয়ের ওপর। সে তার স্বামীর যত্ন নেয় না। মেঘালয় শুনেও কোনো জবাব দিল না, কেবল টেবিল থেকে খাবার বেড়ে নিয়ে উপরে চলে গেল। সে জানে ইরাজ কেন খায়নি। হাতের ক্ষত ডান হাতের তালু জুড়ে, সেখানে চামচ দিয়ে খাওয়ারও উপায় নেই। আন্তরা খানম জানেন না এই বিষয়ে। ইরাজ বিশেষ প্রয়োজন মনে করেনি তাকে জানানোর, শুধু শুধু উত্তেজিত হয়ে পড়বে। মেঘালয়ের রুমে এসে দেখলো ইরাজ রুমে নেই। খাবারের প্লেটটি টেবিলের ওপর রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো ইরাজের পেছনে। মেঘালয় অবিশ্বাস্য নজরে তাকায়। ইরাজ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে কেবল। হাতে সিগারেট নেই। কোথাও একটা ভালো লাগা কাজ করলো যেন। ইরাজকে সিগারেট খেতে দেখলে সে নিজের ভেতর অদ্ভুত এক চাপ অনুভব করে আজকাল। মেঘালয় মৃদু স্বরে ডেকে বলল, খাবার এনেছি। রেখে দে, পরে খেয়ে নেব। হুম, এক্ষুনি। ইরাজ দেহ সামনে রেখে কেবল ঘাড়টা ঘুরিয়ে তাকালো। বাধ্যতামূলক? অনেকটা তাই। ইরাজের পরিবর্তে কোনো কঠিন কথা না বলে বরং নিজের অপারগতা প্রকাশ করলো। হাতে খেতে পারবো না, আম্মা খাইয়ে দিলে খাচ্ছে, রেখে দে। মেঘালয় বিস্মিত হয়। সে ইরাজকে খাওয়ার বাধ্যতা দিয়েছে, অথচ তার পরিপ্রেক্ষিতে ইরাজের এমন শান্ত উত্তরে মেঘালয় ভরকে গেল। সে যা বলতে চাইছে তা মুখে এসেও আটকে যাচ্ছে বারবার। সংকোচ বোধটুকু কাটিয়ে উঠতে পারছে না মেঘালয়া। একসময় ইতস্তত করতে করতে বলে ফেলল, আমি খাইয়ে দিই যদি আপনার আপত্তি না থাকে। ইরাজ কিছুটা সময় নিয়ে পেছনে ফিরে তাকালো। কিছু না বলে বরং নিঃশব্দে রুমে গিয়ে সোফার উপর বসলো খাবারের সম্মুখে। মেঘালয় খাবার তুলে মৃদু কাঁপা হাতে ইরাজের সম্মুখে ধরে। তার ছোট হাতের ছোট এক লোকমা খাবার ইরাজ মুখে তুলে নেয়। মেঘালয়ের হাত তো কাঁপছে মৃদু, তবে তার বুকের কম্পনে সেই যে আন্দোলিত হয়ে উঠছে প্রতিক্ষণে, তা কি বুঝলো সামনের অভিমানী ত্যাগী পুরুষটি? অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে যাচ্ছে ক্রমশ ভেতরটা মেঘালয়। ইরাজ নির্লিপ্ত ভঙ্গিমায় খেয়ে যাচ্ছে। মেঘালয়ের নীরব ছটফটানি হয়তো তার বুঝি দৃষ্টিগোচর হয়নি। মেঘালয়ের মস্তিষ্কের সংবেদনশীল জায়গাগুলো বিভিন্ন রকম বার্তা জানিয়ে যায় তাকে। সামনে বসে থাকা এই পুরুষটি তার স্বামী এবং তারই গালে আছে খাবার তুলে দিচ্ছে নিজ হাতে। চোখটা বুঝে ফেলল। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে তার ক্রমশ। আগে ইরাজের সম্মুখে আসলে এমন হতো না, তবে আজকাল হয়। আড়ষ্টতা হানা দেয় বড্ড। এক প্লেট খাবার কি সারা রাত ধরে খাওয়ানোর পরিকল্পনা আছে তোর? দিচ্ছিস মিনিট 20 পর পর এক লোকমা, বেশি করে দে, পাখির আহার করাচ্ছে যেন। ইরাজের বিরক্ত হয়ে দেওয়া ধমকে মেঘালয়া চোখ তুলে তাকালো। আবারও সঙ্গে সঙ্গে নজর নত করে যথা সম্ভব বড় এক লোকমা তুলে ইরাজের সামনে ধরলে ইরাজ তা নেয়। তার কাঁপা হাতে দেওয়া খাবারের অনেকটা কেটে আশেপাশে লেগে যাচ্ছে ইরাজের। তা দেখে এক অদ্ভুত কাজ করে বসলো মেঘালয়া। চট করে শাড়ির আঁচলটা তুলে ইরাজের মুখটা মুছিয়ে দিল। ইরাজ শান্ত নজর মেলে তাকালে দুজনের চোখাচোখি হয়ে যায়। মেঘালয় নিজের কর্ম মনে পড়ে বড্ড অপ্রস্তুত হয়ে উঠল। ইরাজের ওই দৃষ্টি যা বলছে তাতে আরও ছটফটি উঠল মেঘালয়া। ইরাজের দৃষ্টিতে স্পষ্ট আক্রোশ, যেন ডেকে বলছে, আজ এভাবে যত্ন করছিস আমার, একসময় মরণ সম যন্ত্রণা দিয়েছিস এই তুই মেঘ। মেঘালয়ার আস্তে করে মাথাটা নত করে নিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছেন? ইরাজ ওর নত মুখটার দিকে নির্নিমেষ চেয়ে জবাব দেয়, ভাবছি না। অতীতে ডুব দিয়েছেন? না চাইতেও। ভুলে যাওয়া তো যায়। চেষ্টা করিনি কখনো। পুষে রেখেছেন কেন? ভুলে গিয়ে কি হবে? মেঘালয়া চোখ তুলে তাকালো। আর বসে থাকা সম্ভব হলো না তার। বাকি খানিকটা খাবার সহ প্লেট নিয়ে উঠে চলে গেল রুমের বাইরে। ইরাজ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল মেঘালয়ের চঞ্চল পায়ে উঠে চলে যাওয়ার পানে। ইরাজের সেই নজরে মিশে আছে অল্প প্রাপ্তির আনন্দ, অজানা তৃপ্তি, এক অদম্য দৈহিক চাহিদা আর খানিকটা বিষাদ। বাড়িতে রাত 12টা। বিছানা ঠিকঠাক করে দিয়ে মেঘালয়া ইরাজকে ডাকার উদ্দেশ্যে ইরাজের দিকে তাকালো। দেখলো ইরাজ হাতের ক্ষতর দিকে তাকিয়ে মুখ বিকৃত করে বসে আছে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ব্যথা করেছে হাতে? হুম। মেঘালয়া হেঁটে গিয়ে বসলো পাশে।
চট করে ইরাজের হাতটা ধরে নিজের কাছে নিয়ে এলো। ইরাজ চোখ ছোট ছোট করে তাকায় মেঘালয়ের দিকে। মেঘালয় সেসবে তোয়াক্কা নেই, সে বরং ইরাজের হাতের ক্ষততে মনোযোগী কিছুক্ষণ চেয়ে থেকে বলল, দাঁতে কেটেছে বুঝতে পারছেন, মরিচা থাকলে সমস্যা হতে পারে। আমি দেখছি কোনো ব্যথার ওষুধ আছে কিনা রুমে। বলেই উঠতে উদ্যত হলো মেঘালয়। ইরাজ হাত চেপে ধরে মৃদু টান দিলে অগত্যা ধপ করে বসে পড়ে। ইরাজ ভারী আওয়াজে বলে উঠল, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? বাদ দে, এসব যত্ন ফত্ন সইবে না মানুষের শরীরে। মেঘালয় ইরাজের দুর্বোধ্য চোখে চোখ রেখে বলল, আপনার নষ্ট হওয়ার কারণ যদি আমি হই তবে তা সারিয়ে তুলতে আমার বিকল্প নেই। সারিয়ে তোলার চেষ্টা কেন? সহানুভূতি? আপনি অবুঝ। যেমন তুই ছিলি। শাস্তি দিচ্ছেন? হুম, আর এখন নিজেকে দুর্বল করতে চাইছি না। হুট করে মেঘালয় বেশ উত্তেজিত হয়ে উঠল। ইরাজের কলারের প্রান্ত চেপে ধরে ইরাজকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অস্থির স্বরে বলে উঠল, এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি প্রমাণ করতে চান? আপনি ব্যর্থ প্রেমিক আর আপনার অপরাধী আমি। এত অভিমান, এত ত্যাগ, সকল পুরুষই কি এমন অভিমানী হয়? কিসের ক্ষোভ পুষে রেখেছেন নিজের মাঝে, যেখানে আজও অন্যের ধারা পাওয়া আমার খানিকটা আঘাত সহ্য করতে পারেন না, সেখানে নিজে কেন আক্রোশ করে অভিযোগ পালাচ্ছেন আমার জন্য? কি করেছি আমি? মেঘালয়ের কণ্ঠস্বর কেঁপে উঠল এই পর্যায়ে। আরও অনেক কিছু বলতে চেয়েও পারল না। ইরাজ অদ্ভুত কণ্ঠে আস্তে করে বলল, তুই নিজের ওপর থেকে আমার অধিকার কেড়ে নিয়েছিস। তুই আমার সত্তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তুই নিজের মনে অন্য কারো কলঙ্ক চেপেছিস, হোক সেটা সত্য বা মিথ্যা। তুই আমায় এই গলাকাটা কবুতরের মতো ছটফট করিয়েছিস। রাতের পর রাত তোকে দেখলে আজ কেবল যন্ত্রণা অনুভূত হয়, মিশ্র এক যন্ত্রণা। তা কেমন যন্ত্রণা আমি আজকাল নিজেও বুঝতে পারি না। কোনো কিছুর হাহাকার, নিদারুণ শূন্যতার যন্ত্রণা। মেঘালয়ের চোখ চেক করে উঠল। কম্পিত স্বরে জোর দিয়ে বলল, তাহলে তো আমার শাস্তি কোনোদিন শেষ হবে না নিশ্চয়ই। অথচ আমি আর নিতে পারছি না, এক মুহূর্তও না। আপনি থাকুন আপনার অভিযোগ আর যন্ত্রণাগুলোকে আঁকড়ে ধরে। আমি নিজেকে নিয়ে একাই চলার রাস্তা রাখি। বলতে বলতে উঠে দাঁড়ায় মেঘালয়া। উত্তেজিত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে অগ্রসর হয়। পেছন থেকে ইরাজ উঠে গিয়ে খপ করে মেঘালয়া চুলে মুঠিয়ে চেপে ধরল, ঘুরিয়ে নিল নিজের দিকে। চোখ লাল হয়ে আছে ইরাজের, মুখের কাঠামো শক্ত। মেঘালয়া চোখ বুঝে জোরে জোরে শ্বাস নেয়। শ্বাসগুলো স্রোতের মতো তেড়ে এসে ধাক্কা খায় ইরাজের বুকে। দাঁতের মারে চেপে বলল ইরাজ। বিছানায় যা। মেঘালয় বিস্মিত হলো হঠাৎই এমন কথায়। রুষ্ঠ নজরে তাকালো ইরাজের দিকে। বিছানায় কেন? ঘৃণা লাগবে না আপনার? আপনার তো আমার স্পর্শ গা পুড়ে যায়। ছাড়ুন, নয়তো হাতটাও জ্বলে যাবে। মেঘালয় ছাড়া পেতে ছটফটে উঠল। ইরাজ আরো শক্ত করে হাতটা চেপে ধরে বলল, কথা কম বল, যা বললাম কর। জবরদস্তি করলে ব্যাপারটা ভালো দেখাবে না। জবরদস্তি মানে? ছটফট না করে বিছানায় গিয়ে শুয়ে পড়। মেঘালয় নাকের পাটা ফুলে অভিমানী স্বরে বলল, কোনো প্রয়োজন হবে না তার। এতদিন যেমন সোফায় থাকতে পেরেছি, আজ বিশেষ কোনো সমস্যা হতো না থাকতে। তবে আমি আর এই রুমেই থাকতে ইচ্ছুক নই, তাই সোফা হোক বা বিছানা যায় আসে না। ইরাজ চোখ বুঝে শ্বাস ফেলল কয়েকটা ঘন ঘন। অতঃপর চোখ খুলে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, একবার যখন আমার নামের সঙ্গে জড়িয়েছে তোর জীবন, এবার ভালো থাকবার শাস্তি দে। আমাকে এড়িয়ে চলার সাধ্য তোর নেই, সে সুযোগ ইরাজ তোকে কোনোদিন দেবে না। তবে কি প্রতি মুহূর্তে আপনি এভাবে শাস্তি দিবেন আমায়, আর আমি শুয়ে যাব? ইরাজ আস্তে করে সামান্য ঝুঁকে মেঘালয়ের কাঁধ অবধি মুখ নামিয়ে নিয়ে এলো। মেঘালয়ের ঘাড়ে এলোমেলো ছড়িয়ে থাকা চুলের মাঝে নাক ঘষে নিভু স্বরে বলল। মেঘালয়ের কানে কথাটা পৌঁছেছে কিনা কে জানে, সে বরং বিস্ময় ও আড়ষ্টতায় একাকার হয়ে টান হয়ে দাঁড়ালো। শিউরে উঠল পুরো শরীর। আস্তে করে কেবল বলল, থাকবো না আপনার সাথে। থাকুন আপনি আপনার। কথা শেষ করতে দিল না ইরাজ। ঘাট থেকে মুখ তুলে বড় দুহাতের আঁচলায় মেঘালয়ের ব্যথিত মুখটা তুলে নিল। হাতের কাটায় ছোঁয়া লাগতে নাক কচকে ফেলল। সেই হাতটা আলতো করে শাড়ির ফাঁক গলিয়ে কোমরের দিকে পেটে রাখলো। মেঘালয়া চোখ জোড়া চেপে বুঝে নেয়। ভারী শ্বাস ওঠানামা করে বুকে। ইরাজ ওভাবে বাম হাতে তর্জনী আঙুল চেপে ধরল মেঘালয়ার ঠোঁটে। নিমিশেই মিলিয়ে যায় মেঘালয়া। ইরাজ আবারও বলে উঠল, বিছানা যাবে নাকি তুলে নিয়ে যাবো? মেঘালয়ের কিছু বলতে চায়। ইরাজ আরো খানিকটা চেপে ধরল আঙুলটা। দাঁত চেপে মৃদু আওয়াজে বলল, চুপ। তোর পুরুষ মনে হয় না আমাকে?
তুই শাড়ি পরে ঢং করে ঘুরে বেড়াবি আমার সামনে, গালে তুলে খাইয়ে দিবি পাশে বসে, আবার দরদ দেখাতে আসবি। আমাকে নিজের মস্তিষ্ক কি বেঁধে রাখবো দৌড়ে দিয়ে? কে বলেছিল শাড়ি পরতে তোকে? বেসামাল হয়ে গেছে, এবার সামলা আমায়, নাকি ড্রাইভার আর কারো উপর চাপাবো? মেঘালয় কথাটা বুঝতে পেরে নাক ছিটকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, বিড়বিড় করে বলে ওঠে, ছি, অশ্লীল। ইরাজের মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। ওভাবে পেছাতে পেছাতে নিয়ে যায় মেঘালয়কে, বিছানার সঙ্গে ঠেকালো। মেঘালয়ের চোখে মুখে ভীতি, বাধা দিতে গিয়ে তবু বাধা দিচ্ছে না। কিছুক্ষণ আগে ইরাজ যে কথা বলেছে তাতে কোনো স্ত্রী হাজার ভয় বা কষ্ট হলেও নিজের স্বামীকে বাধা দেবে না। মেঘালয়ের বিছানাতে অর্ধশোয়া। ইরাজ মেঘালয়ের উপর ঝুঁকে দাঁড়িয়ে বলল, যে কোনোভাবে যখন বউ হয়েছিস, আমি অস্থির হলে শান্ত করার দায়িত্বটুকু তো তোকে নিতে হবে। গেট রেডি। বেলা 9টার অ্যালার্ম সেট করেছিল ইরাজ। অ্যালার্ম বাজতেই মুখটা বিকৃত করে বাজে ভাষায় বকে উঠল। দ্রুত অ্যালার্ম অফ করে দিলেও তখনই নজরে এলো তার বুকের কাছে মাথা রেখে বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে আছে মেঘালয়া। অপলক চেয়ে রইল কিছুক্ষণ মেঘালয়ের ঘুমন্ত চেহারার দিকে। রাতে কেঁদেছিল মেয়েটা, জিদ, অভিমান, ছটফটানি কোনো কিছুতেই বাধা দিতে পারেনি ইরাজকে। ওভাবেই কাঁদতে কাঁদতে শেষ রাতের দিকে ইরাজের ধমকে ঘুমিয়ে পড়েছে। গতকাল রাতের ঘটনা ভেবে মিশ্র এক অনুভূতি ভিড় করলো ইরাজের মাঝে। হঠাৎ মাথায় এলো সে বোধহয় আবারও এই মেয়েটির ওপর পিছলে যাচ্ছে, যাচ্ছে বলতে গেছে। মেঘালয়ের দিকে তাকিয়ে ভেতরে এক অদম্য টান অনুভব করলো। এই মেয়েতে সে তার জীবন যৌবনের শুরুতে মজেছে, আর কোনোদিনও অন্য পথে চলতে সাহস পায়নি। যে অমানিসার এক রাতে মেয়েটিকে ত্যাগ করেছিল সে, সেই মেয়েটির সঙ্গেই হালাল সম্পর্কে কয়েক অমানিসা কেটে গেল। কাল কিনা আসলেই নিজের করে পেয়েছে। আন্তলিত হয়ে উঠল ইরাজ। তার হাতটা এখনো মেঘালয়ের ছোট্ট শরীরটা জড়িয়ে ধরে আছে। চেয়ে থাকতে থাকতে আচমকায় মেঘালয়ের ঠোঁটের কিনারায় আলতো এক চুমু খেলো। আস্তে করে চাদর সরিয়ে উঠে যেতে চাইলেও পারল না। মেঘালয় নড়ে চড়ে উঠলো, শেষমেশ চোখ খুলে তাকালো। ইরাজকে অমন লোভী নজরে তাকিয়ে থাকতে দেখে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অভিমানে। ইরাজ তা দেখে সামান্য হাসলো। মেঘালয়ের মুখে স্পষ্ট অভিমান। সেদিকে তাকিয়ে উঠে বাথরুমের দিকে চলে গেল ইরাজ। মেঘালয় উঠে আধা শোয়া হয়ে বসলো, চুপ করে বসে রইল, মুখটা কঠিন করে। তার মনে বহু প্রশ্ন উঁকি দিচ্ছে। ইরাজের আচরণ অদ্ভুত, বরাবরই অদ্ভুত। এই ভালো তো আবার খারাপ। কিছুক্ষণ পর ইরাজ বের হলো, একেবারে গোসল করে। সে এত সকালে সচরাচর ঘুম থেকে জাগে না, তবে আজ জরুরি কাজে জাগতে হচ্ছে তাকে অগত্যায়। ভেজা চুলে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নাতে দেখা যাচ্ছে মেঘালয়ের গোমরা মুখটা। টলেটা ঘাড়ে চলিয়ে মেঘালয়ের পাশে এসে বসলো। মুখটা শুকনো লাগছে মেয়েটার। ইরাজের ভেতরে কোথাও একটা অনুতাপ কাজ করলো যেন। সামনে বসে কয়েক সেকেন্ড চেয়ে রইল মেঘালয়ের নত মুখের দিকে। নত করে রাখা মাথাটা দু আঙুলে উঁচু করে উপরে তুলে ধরলো। আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? উত্তর দিল না মেঘালয়া। গাটা শিউরে উঠল মেঘালয়ের। হয়তো মেঘালয় ইরাজের স্পর্শকে ভয় পাচ্ছে। মেঘালয় হয়তো ইরাজের সংস্পর্শে আতঙ্কিত। তা ভাবতে ইরাজ নিজের হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। একটু সরে বসলো সন্তর্পণে। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। এভাবে যখন এতদিন নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিল, তাহলে কাল রাতেও ভাবে অধিকার আদায় করতে যাওয়াটা বড্ড ঘৃণ্য লাগলো ইরাজের কাছে। তার মাঝে শতভাগ নিয়ন্ত্রণ ক্ষমতা আর ত্যাগী মানসিকতা রয়েছে, তবে আজ এমন কাজ করে ফেলার মানে কি? নিজেকে কষে কয়েকটা বিশ্রী গালি দিল মনে মনে। সে কোনোদিনও নিজের জন্য মেঘালয়ের চোখে এমন আড়ষ্টতার ভীতি দেখতে চায়নি। বিধায় মেঘালয়কে কোনোদিনও বুঝতে দিয়েছিল না নিজের সেই গাঢ় অনুভূতির কথা। লজ্জিত লাগলো নিজেকে বড্ড। মুখটা ভারী করে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি তো? জোরে শ্বাস নিয়ে আবারও শান্তভাবে বলল, কাল খুব খারাপ কিছু করে ফেলেছে মেঘ। আম সরি, দেখ কাল একটু রেগে গিয়েছিলাম, হয়তো একটু রুড আচরণ করে ফেলেছে। মেঘালয় মাথা তুলে তাকালো। তার চোখে ছলে ছলে পানি। এরা অস্থির হয়ে উঠল এবার। বাড়ি যেতে চাস? আচ্ছা আচ্ছা, আমি দিয়ে আসবো। তোর থাকতে হবে না আমার সঙ্গে। কান্না থামা, ফ্রেশ হ। তুই যা চাস তাই হবে, প্লিজ কাঁদিস না। শোন দেখ। মেঘালয় এবার ডুকরে কেঁদে উঠল। ইরাজ হতভম্ব হয়ে যায়। গত রাতে বাড়ি যেতে চেয়েছিল মেয়েটা, সে জোর করে ধরে রেখেছে। ইরাজের ধারণা এ থেকেই অভিমান হয়েছে হয়তো। ইরাজের কথা শেষ করতে দিল না। হঠাৎই মেঘালয় বিক্ষিপ্ত ঢেউয়ের মতো লুটিয়ে পড়লো ইরাজের বুকে। ইরাজ একটু অপ্রস্তুত হয়ে পড়লো এতে। ধমকানো এক ঢুক গিলল। আবেশের চোখটা বুঝে ফেললো আস্তে করে। মেঘালয় ফুপিয়ে কাঁদছে ইরাজকে জড়িয়ে ধরে। ওর মাথাটা ইরাজের কাঁধের কাছে বুকের ওপর ঠেকে আছে।
ইরাজকে অবাক করে দিয়ে আরো ঠেসে চড়িয়ে ধরলো এবার, যেন ইরাজের বুকের মাঝে ঢুকে যেতে চায় মেয়েটা। অস্থির চিত্তে ইরাজের পিঠ খামচে ধরলো, যতটা পারছে ইরাজকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে মেঘালয়া। তার এই অশান্ত আচরণ যেন বলে যায়, কোথায় যাব আমি? আমি তো থাকতে চাই এই বুকে, এই দেহের সংস্পর্শে, এই দেহের মালিককে কেন্দ্র করে বাঁচতে চাই এক জনম। হাত দুটো ইরাজের বাহুর নিচ থেকে বের করে এবার ইরাজের গলাটা জড়িয়ে ধরলো মেঘালয়, মাথাটা ইরাজের কাঁধে চেপে ধরলো। বাঁধ ভাঙা নদীর মতো শান্ত হয়ে উঠছে মেঘালয়া। ইরাজ যেন থেমে গেছে মেঘালয়ের আচরণে, তার ভেতর তোলপাড় চলছে। মেঘালয়ের এই অস্থিরতা তাকেও এলোমেলো করে ফেললো মুহূর্তেই। মেঘালয়ের কান্না জড়িত অভিযোগ ভেসে এলো। কোথায় যাব আমি? কার কাছে যাব? আব্বু আপনার ভরসা এখানে পাঠিয়ে দিল, আপনি আব্বুর কাছে রেখে আসতে চাইছে। আমি খুব ভারী বোঝা হয়ে গেছি সকলের কাছে, তাই না? কেউ বইতে চাইছে না আমার জন্য জায়গা হয় না কারো কাছে। কাল সারা রাত রেখে দিতে ইচ্ছে হয়েছিল আমাকে নিজের কাছে, না এখন চাহিদা মিটেছে, আমি অপ্রয়োজনীয় হয়ে উঠেছি। কাল কেন ধরে রাখলেন? বিয়ের পর স্বামীর ঘর নাকি মেয়েদের আপন হয়। আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে? আর বলতে পারল না মেঘালয়া, আবারও ডুকরে উঠল। জন্মের বেপরোয়ার ছন্ন ছাড়া ইরাজের আজ হাতটা কেঁপে উঠল মেঘালয়ের মাথায় হাত রাখতে। বুকের মাঝে শীতল ঢেউ তাণ্ডব শুরু করেছে যেন। কাপা হাতে আস্তে করে মেঘালয়কে জড়িয়ে নিল দু হাতে, যেন জনমানব শূন্য পানি বাতাসহীন এলাকায় আটকে যাওয়া কোনো পথিক তার হাজারো ছটফটানি শেষে এবার পথ খুঁজে পেয়েছে। পিপাসায় মৃতপ্রায় ব্যক্তি গভীর অরণ্যে এক ছোট ছিরি ঝর্ণার সন্ধান পেয়েছে। ইরাজের ভিতরটাও ঠিক এমনই আকুল হয়ে উঠল মেঘালয়ের আচরণ ও স্বীকারোক্তিতে। শক্ত বন্ধনে আবদ্ধ করে ফেলল বুকে লেপ্টে থাকা মেয়েটাকে। জ্বলন্ত ইটের ভাটায় যেন আকাশের বুকে ভেসে বেড়ানো এক টুকরো মেঘ ভেঙে বর্ষা নেমে এলো ইরাজের বুকে। ইরাজের এতদিনের খাঁখা মরুভূময় তপ্ত বুকটা সজীব হয়ে উঠল মুহূর্তে। শক্ত করে জড়িয়ে ধরল নিজের বহু সাধনা ও বুকের তিক্ত যন্ত্রণায় কেনা মেঘকে। বিকেলে বৃষ্টি হওয়ার ফলে পরিবেশটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তবু এক সজীবতা জুড়ে আছে চাঁদহীন আকাশ ও গাছের সবুজ পাতায়। মেঘালয়ের বারান্দায় দাঁড়িয়ে দেখছে ভেজা প্রকৃতি। কিছুক্ষণ আগে গোসল করায় চুলগুলো ভেজা, ছড়িয়ে দেওয়া পিঠে মৃদুমন্দ বাতাসে উঠছে তা। আজকাল তার শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে ওঠে, মাথাটা ঝিমঝিম করে, কখনো কখনো চারিদিক অন্ধকার হয়ে ঘুরে ওঠে মাথা। অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করিয়েছে ইরাজ তাকে। প্রথম কিছুদিন নিয়মিত ক্লাস করলেও কদিনে শরীরের এমন দুর্বলতাকে কেন্দ্র করে আর নিয়মিত কোচিংয়ে যাওয়া হয় না। তবে পড়ালেখা যথাসম্ভব খুব বেশি করছে মেঘালয়ের। সঙ্গে ইরাজ আছে দিন রাত পড়তে বসার তাগাদা দেওয়ার জন্য। মেঘালয়ের কাছে জীবনটা আবার রঙিন লাগতে শুরু করেছে। ইরাজের ঘাড় তেরামের কাছে দিন দিন তার দুর্বলতা কেমন বৃদ্ধি পাচ্ছে। ইরাজকে হারানোর কথা ভাবলেও বুক মুচড়ে ওঠে। ইরাজকে নতুনভাবে চিনছে, জানছে। ইরাজের ছায়াতলে মেঘালয় আজকাল আবারও বড় আহ্লাদি হয়ে উঠছে যেন। ভেবেই মুচকি হাসলো। ইরাজের তেরা কথা, বেপরোয়া চলন, রাগী মেজাজ, আবারও অদ্ভুত এক শীতলতা, কখনো কখনো যত্নশীল মন মাতানো এক প্রেমিক হয়ে উঠতে ইরাজের জুড়ি নেই। সেখানে আর কোনো পুরুষকে কল্পনা করাও সম্ভব নয়। খুব অনুতাপ হয় মাঝে মধ্যে মেঘালয়ের। এই পাগল ছেলেটাকে ঠুকরে সে নিজের সিদ্ধান্তে চলতে গিয়েছিল। হ্যাঁ, নিজের উপর তাচ্ছিল্য করে ওঠে। কিছুদিনের মাঝে তাদের সম্পর্ক, ইরাজের চালচলন, মেঘালয়ের মনের অবস্থা সবকিছুতেই অদ্ভুত পরিবর্তন এসেছে। বারান্দা থেকে রুমে চলে এলো। দাঁড়িয়ে থাকতে শরীর সায় দিচ্ছে না। গতকাল হেলাল সাহেব এসেছিলেন মেয়েকে দেখতে, সঙ্গে এনেছিলেন মেঘালয়ের পছন্দসই বহু খাবার। দুপুরে খাওয়া হয়নি তার, খাওয়ার কথা ভাবলেও বমি ঠেলে আসছে। এখন ভাবলো কিছু খাবে, অথচ রুচিতেই আসলো না। কিছুক্ষণে ফুরফুরে মনটা হুট করে বিষণ্ণ হয়ে বলল। আর কিছুই ভালো লাগছে না তার আশেপাশে। দেহে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে। 9:30টার দিকে ইরাজ এলো। তার এই আজব পরিবর্তন। আজকাল বাড়ি ফিরতে 10টাও বাজে না তার। রুমে ঢুকে প্রথমে মেঘালয়ের দিকে নজর গেল। বিষণ্ণ চিত্তে মনমরা হয়ে বসে আছে সোফার কাছের মেঝেতে। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে বসলো মেঘালয়ের সম্মুখে। এক হাত মেঘালয়ের কপালে ঠেকিয়ে অপর হাতে হালকা বন্ধনে জড়িয়ে নিল মেঘালয়কে। অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এইভাবে বসে আছিস কেন? কি হয়েছে? কেমন লাগছে? ঠাস করে একটা চড় মেরে দাঁতগুলো নাড়িয়ে দিই। কতদিন ধরে বলছে
চল ডাক্তারের কাছে। মাথাপুর হয়ে গেছিস? মেঘালয়ের চোখ তুলে তাকালো এতক্ষণ ইরাজের দিকে, একটু নড়ে চড়ে বসে ইরাজের শার্টের বোতামগুলো আলগা করতে লাগলো। ইরাজ ভ্রু কুচকে তা দেখছে কেবল। মেঘালয় শান্ত স্বরে বলল আস্তে করে, এখন আপাতত ফ্রেশ হয়ে আসুন, আর সব কিছুতে উত্তেজিত হতে নেই। জ্ঞান দিচ্ছিস পুচকে মেয়ে? মেঘালয়ের শার্টটা খুলে তা হাতের কনুইতে রেখে চোখ তুলে তাকিয়ে বলল, সে আপনি যতই হাত পাওয়ালা লম্বা বয়সে বড় হন না কেন, মেনে তো চলতে হবে আপনাকে এই পুচকির কথায়। ইরাজ কপালটা জড়িয়ে ঘাড় বাঁকালো, সন্তর্পণে সামান্য হাসলো, উঠতে উঠতে জিজ্ঞেস করলো, আম্মা কোথায় রে? আর তোর হয়েছে কি? সে ব্যাপারে তুই খেয়াল করবি নাকি আমাকে করতে হবে? আমি করলে কিন্তু ওভার হয়ে যাবে, তুই নিতে পারবি না। বলেই হাতটা বাড়িয়ে দিল মেঘালয়ের দিকে। মেঘালয় ইরাজের হাতটা চেপে ধরে উঠে দাঁড়ালো টলমলো পায়ে, ক্ষীণ স্বরে বলল, মামনি বোনের বাড়ি গিয়েছে, আমি খাবার দিচ্ছি, চলুন। ইরাজ খ্যাপা নজরে তাকালো এবার, এক হাতে জড়িয়ে নিল মেঘালয়কে, মুখ ভেঙচে বলল, আমি খাবার দিচ্ছি, চলুন। এরপর ধমকে বলল, চল ডাক্তারের কাছে। শরীরে তো মশার অতখানে জোরও নেই, এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে তোর বাপ আবার আমার নামে বদনাম করে বেড়াবে। এছাড়া আপনার কিছু না? বিছানায় বসে বলল কথাটা মেঘালয়া। ইরাজ ওকে বসিয়ে দিয়ে টান হয়ে দাঁড়ালো, গায়ের স্যান্ডো গেঞ্জি খুলে মেঘালয়ের কোলে ছুঁড়ে মারলো। একটু ঝুঁকে দাঁড়ালো মেঘালয়ের দিকে, নিচু আওয়াজে বলল, আমি বউহারা হয়ে যাব, এর চেয়ে চিন্তার আর কি আছে? মেঘালয় নাক ফুলিয়ে চেয়ে রইল দুষ্টু হাসি ছড়িয়ে থাকা ঠোঁটের দিকে। হঠাৎ ইরাজ সিরিয়াস হয়ে বলল, মেঘ, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, না বললে কানটা গরম হয়ে যাবে। বলেই বাথরুমের দিকে চলে গেল ইরাজ। মেঘালয় সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শিক্ষিত মেয়ে সে, শরীরের অবস্থা সম্বন্ধে যথেষ্ট বুঝ ও ধারণা হয়েছে তার। এই বদমেজাজি একরোখা লোককে কি করে বোঝাবে সেই সব? ইরাজ বাথরুম থেকে বেরিয়ে দেখলো মেঘালয় খাবার নিয়ে বসে আছে। মাথা গরম হয়ে উঠল, ভারী পায়ে হেঁটে গিয়ে বলল, আমার কথায় মন লাগে না তো? শরীরের দিকে মনোযোগ দিতে ব্যথা পাস? বললাম না ডাক্তারের কাছে যাচ্ছে, আজ ফাইনাল। সিঁড়ি ভেঙে নেমে খাবার আনতে চলে গিয়েছিস, এত কর্তব্য পড়া। মেঘালয় ইরাজের হাত টেনে ধরে বসলো সামনে, যথাসম্ভব তেজি গলায় বলল, মুখের সামনে খাবার ধরল ইরাজের। ইরাজ ভ্রু কুচকে চেয়ে আছে। সবেমাত্র সে তার বউকে ধমক খেলো এবং সেই ধমকের আছাড়ে এবার খাবারটুকু খেলো চুপচাপ। আজকাল মেঘালয়ের কাছে মাঝে মধ্যে সে এমন ধমক ধামকি ধুমকি পায় এবং চুপচাপ মেনেও নেয়। বউয়ের সামনে নাকি বাহাদুরি চলে না। ইরাজ এই কথা টের পাচ্ছে আজকাল খুব। মেঘালয় ইরাজকে খাইয়ে নিজেও সামান্য কিছু খেয়ে নিল। খাবারের প্লেটটা আর রেখে আসার ব্যাপারে শরীর সায় দিল না, বেডসাইড টেবিলের উপর রেখে অমনি বসে রইল কিছুক্ষণ। এর মাঝে ইরাজ আস্তে করে উঠে যাচ্ছে তার নিত্যকর্মে। মেঘালয়ের দিকে চোখ যেতেই দেখলো সে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। সাফাই গাওয়ার সুরে বলে উঠল, আরে দেখ, সারাদিন একটাও টান দিইনি, এখনো না দিলে রাগ করবে তো? একটাই তো, বেশি না। দেখ এই প্যাকেটে আছেও আর একটাই। বইয়ের চেয়ে সিগারেট রাগের প্রাধান্য বেশি। ইরাজ আস্তে করে বসলো বিছানায়। কপট রাগে সিগারেটের প্যাকেটটা ছুড়ে দিল মেঘালয়ের দিকে। মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, একদম তাই, কারণ যখন বউ ছিল না সিগারেট ছিল সাথে। এখনো যদি বউ ভাগে, সিগারেট কিন্তু ছেড়ে যাবে না আমার। বউয়ের আগে সিগারেট এসছে আমার জীবনে। আমি নতুন কাউকে পেয়ে ওর সাথে বেইমানি করতে পারবো না। আফটার অল আই এম লয়াল। মেঘালয় অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল। পেটের মধ্যে গুলিয়ে আসে, আচমকা মাথাটা ঘুরে আসলো, পেটের সবকিছু যেন বেরিয়ে আসবে এখনই। মেঘালয় দ্রুত পায়ে নেমে দাঁড়ানোর চেষ্টা করলো। বমি করার উপক্রম হলে মুখ চেপে ধরলো হাত দ্বারা। ইরাজ দৌড়ে পাশে এসে দাঁড়ায়, ধরে দাঁড় করালো। মেঘালয়া তো শান্ত, অথচ ইরাজ অস্থির হয়ে উঠছে মুহূর্তের মধ্যে। বাথরুমে গিয়ে ওকে দাঁড় করে ধরে দাঁড়িয়েই রইল। বেশ কিছুক্ষণ বমির ভাব হলেও বমি হলো না। ইরাজ ওকে বিছানায় এনে শুইয়ে দিতে প্রস্তুত হতেই অগ্রসর হয় ডাক্তারের কাছে যাওয়ার জন্য। মেঘালয় হাত চেপে ধরল, পাশে বসলো ইরাজ। উত্তেজিত হয়ে কিছু বলার আগে মেঘালয় বলে, এখন ভালো লাগছে, যদি যেতেই হয় কাল সকালে যাব। এখন দরজা লাগিয়ে দিন, আর এসির টেম্পারেচার কমান, একটু গরম লাগছে। তারপর ভদ্রলোকের মতো এসে শুয়ে পড়ুন। ইরাজ কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, মেঘ, তোর ভাবসাব কিন্তু ভালো না। সকালে টুকটাক বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা হয়ে আছে, পরিবেশটাও ঠান্ডা। মেঘালয়ের ঘুম ভাঙলো 9টার দিকে, অথচ পাশে তাকিয়ে দেখলো ইরাজ নেই। শরীরটা তার বহুরূপী হয়ে উঠছে, এখন বলা চলে তুলনামূলক ভালো লাগছে। আস্তে করে উঠে বাথরুমে গেল, হাত মুখ ধুয়ে বের হয়ে মুখটা মুছলো না।
তোয়ালে ইরাজ কোথায় ছুঁড়ে ফেলে গেছে আল্লাহ পাক জানে। এরকম অগোছালো পুরুষ মানুষ হয় তা অজানা ছিল মেঘালয়ের। আব্বুকে সবসময় পরিপাটি দেখেছি, অথচ ইরাজ নিজেকে পরিপাটি রাখলেও তার অভ্যাস বাজে রকমের এলোমেলো। বাইরে থেকে এসে শার্ট খুলে এক প্রান্তে ছুঁড়ে মারে তো প্যান্ট খুলে অপর প্রান্তে। সেভাবেই এখন তোয়ালে কোথায় রেখেছে তা খোঁজার ইচ্ছেটুকু হলো না মেঘালয়ের। নরম পায়ে হেঁটে নেমে এলো বসার রুমে। ইমতিহাজ সাহেব সোফায় বসে সকাল সকাল টিভি ছেড়ে খবরের চ্যানেল চালু করে রেখেছেন, অথচ নজর তার খবরের কাগজে।